সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করে ফেলবেন। খুবই শান্ত স্বভাবের একজন নেতা হঠাৎ করে যখন গরম হয়ে গেছে তখন তো টেনশন করতেই হবে, কারণ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি তিনি না বদলান তাহলে আঙুল বাঁকা করে সেই সিদ্ধান্ত কিন্তু সোজা করে দিবে। এই মুহূর্তে মাইন্ড কার্ড চিপা রাজনীতির দাবা খেলায় এমন একটা চাল দেয়া হয়েছে একসাথে চমকে দিয়েছে। এতদিন ধরে যে খেলাটা একতরফা চলছিল সেই খেলার নিয়মই এবার বদলে যেতে চলেছে। এক ঘোষণায় তোলপাড় গোটা জামাত ইসলাম আর বিরোধী দল এটা বুঝা ফেলাইছে। ওনারা একটা সিদ্ধান্তে চলে যাচ্ছে, সেটা কি রাস্তায় জনগণের কাছে ওনারা যাইতে চায়, জনগণের দাবি পূরণ করার জন্য। খুব শীঘ্রই জানাবে আন্দোলনের কথা। আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলবো? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়ে করব। ইতিহাসের স্রোতধারা থামিয়ে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা। এটা রাজনীতি জামাত শিবির একটা বাজিমাত বলা যায়। দর্শক, ইতিহাসের ধারাবাহিকতা হচ্ছে সময় মতো যদি মুখটা খোলে না, অনেকের মুখের মধ্যে সিলাই পড়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। এখনো অনেক কিছু বাকি আছে, সামনে অনেক খেলা দেখতে পাবেন। ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী বলি, তিনি ভারতে মুচলেকা দিয়ে দেশে প্রবেশ করেছেন। একইভাবে আমাদের এই ম্যানেজ ভোটে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দীর্ঘ সময় ভারতের ট্রেনিং নিয়ে দেশে এসেছেন। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেওয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটাই এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতে এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্রজোটগুলো। এটা এক ধরনের জনগণের সাথে প্রতারণা, এটা এক ধরনের তার নিজস্ব রাজনৈতিক আদর্শের উপরেও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যেমন এই গণভোটের জন্য তো জনাব তারেক রহমান সাহেব ভোট চেয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেওয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটাই এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতে এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্রজোটগুলো। সরকারের সব টালবাহানা আর আইনি মারপ্যাচের জবাব দিতে আগামীকাল থেকেই সরাসরি রাজপথে নামছে বিরোধী দল। তবে সরকারের জন্য সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অশনি সংকেত হল জুলাই সনদ এবং গণভোটের এই দাবি অবিলম্বে আদায় না হলে পতিত স্বৈরাচারের আমলের মতো এবারও দেশে আসতে পারে চরম ধ্বংসাত্মক রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর ঘোষণা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে বিএনপি কি এবার খাদের কিনারায়? রাজপথে জামায়াতের এই বিধ্বংসী রূপ কি নতুন সরকারের পতন ডেকে আনবে? চলুন জেনে নেই দেশের রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর এবং উত্তপ্ত খবরগুলোর বিস্তারিত। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ যেন পরিণত হয়েছে এক চরম রাজনৈতিক সংঘাত এবং টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে। সদ্য গঠিত বিএনপি সরকারের জন্য এবার সবচেয়ে বড় অশনি সংকেতটি বেজে উঠল খোদ সংসদের ভেতর থেকে। কারণ যে নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন এই বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছিল, আজ সেই সনদের বাস্তবায়ন এবং গণভোটের ঐতিহাসিক রায় নিয়েই সরকার এবং বিরোধী দলের মধ্যে তৈরি হয়েছে এক দুস্তর ব্যবধান। আর এই ব্যবধানের চূড়ান্ত পরিণতি হিসেবে আজ বুধবার 1 এপ্রিল বিকাল 5:30টার দিকে সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সংসদের ষষ্ঠ দিনে এসে বিরোধী দলের এই ওয়াকআউট আগামী দিনের রাজনীতিতে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা। কিন্তু আজ সংসদে যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং নীতিগত এক বড় সংঘাত। জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে আজ সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চললেও সরকার এবং বিরোধী দলের মধ্যে বিষয়টি কোনোভাবেই নিষ্পত্তি হয়নি। এর মূল কারণ হল সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রস্তাব দিয়েছিলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। কিন্তু বিরোধী দল অত্যন্ত কড়া ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সদ্য সমাপ্ত গণভোটে দেশের 70% মানুষ জনগণের কাছে কেবল সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, বরং তারা রায় দিয়েছিল সংবিধানের আমূল সংস্কারের পক্ষে। অধিবেশন থেকে ওয়াকআউট করার পর আজ সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের এই টালবাহানার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, এর আগে বাংলাদেশে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং কোনো গণভোটেই এভাবে ফলাফলবিহীনভাবে শেষ হয়ে যায়নি। জিয়াউর রহমান সহ 3টি গণভোটে জনগণ যে রায় দিয়েছিল,
বাংলাদেশের সরকার তা মেনে নিয়েছে, রাষ্ট্র তা মেনে নিয়েছে। কিন্তু এই প্রথম একটি গণভোট যেটাতে নির্বাচনের আগে সরকারি দল এবং বিরোধী দল সবাই একমত ছিল, সবাই যার পক্ষে জনগণের কাছে ভোট চেয়েছে, আজ ক্ষমতায় গিয়ে সেই রায়কেই সরকার অগ্রাহ্য ও অমান্য করছে। এটিকে সুকৌশলে শেষ করে দেওয়া হচ্ছে। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হচ্ছে বলে মনে করেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা সরকারের এই চালবাহানা কোনোভাবেই মেনে নেননি এবং কেবল জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতেই তারা আজ সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সংরক্ষণের দাবি নয়। বিরোধী দলের মূল চাওয়া ছিল সংবিধানের দোহাই দিয়ে বিগত দিনে জনগণের উপর যে দুর্নীতি ও দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, চিরতরে সেই পথগুলো বন্ধ হোক। কিন্তু জুলাই সনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বর্তমান সরকারি দল যেভাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত পোষণ করছে, তাতে দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের ছিল তাকে রীতিমতো গলা টিপে মেরে ফেলা হচ্ছে। আর ঠিক এই জায়গাটিতেই বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর কি কোনো পথ খোলা আছে? যেহেতু হাউজের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টি সম্মানিত হলো না, মানা হলো না, তাই আমাদের জন্য এখন পথ একটাই, আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, মাঠে লড়াই করব, জনগণকে সঙ্গে নিয়েই এই আন্দোলন করব। এদিকে রাজনৈতিক অঙ্গনে এখন একটি কথাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে যে এমন নজিরবিহীন এক গণ অভ্যুত্থানের পর এবং গণভোটে 70% জনগণের সুস্পষ্ট রায়ের পরও বিএনপি কেন এই সংস্কার বাস্তবায়নে এমন টালবাহানা করছে? বিরোধী দলকে কেন বাধ্য হয়ে মাত্র কয়েকদিনের মাথাতেই রাজপথে নামার হুমকি দিতে হচ্ছে? অনেক বিশ্লেষকই মনে করছেন বিএনপি হয়তো তাদের অতীত ইতিহাস থেকে এখনো সঠিক শিক্ষাটি নিতে পারেনি। অতীতে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জেদ ধরতে গিয়ে তৎকালীন বিএনপি সরকারকে যে চরম পতন এবং খেসারত দিতে হয়েছিল, সেই ইতিহাস স্মরণ থাকলে আজকের বিএনপি সরকার জনগণের এই ম্যান্ডেট নিয়ে অন্তত এমন টালবাহানা করার সাহস দেখাতো না। 1996 সালে বিএনপি কিন্তু এই কারণেই পতনের মুখ দেখেছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিরোধী দল আজ এমন এক হুঁশিয়ারি দিয়েছে যা সরকারের অস্তিত্বের ভিত্তিমূল নাড়িয়ে দিতে পারে। তারা বলছে, সরকার যদি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে জুলাইয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে রাজপথ থেকে এই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। ইতিমধ্যেই জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছেন, তারা মিছিল করছেন, তারা সংগ্রাম করছেন। বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামীর মতো একটি সুসংগঠিত দল রাজপথে নামার ঘোষণা দেওয়াটা সদ্য গঠিত বিএনপি সরকারের জন্য কোনোভাবেই কোনো গুড নিউজ বা সুখবর হতে পারে না। কারণ রাজপথের আন্দোলনে জামায়াতের সক্ষমতা এবং বিধ্বংসী রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেশের রাজনীতিতে সর্বজনবিদিত। এই মুহূর্তে একটি সদ্য গঠিত সরকারের জন্য এমন একটি ফ্রন্ট ওপেন করাটা আক্ষরিক অর্থেই গ্যাম্বলিং ফর নাথিং বা অযথাই জুয়া খেলার শামিল। বিএনপি এই জুয়াটাই খেলছে। কারণ গণভোটের এই জনরায় বাস্তবায়ন করা হলে আলটিমেটলি বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। কিন্তু সেই ঐতিহাসিক কাজটুকু না করে কেবল দলীয় ক্ষমতার মোহে জনগণের সাথে এভাবে ধোঁকাবাজি করা আখেরে বিএনপির জন্য এক চরম এবং ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। প্রথম দিকে কোটা আন্দোলনের সময় ছাত্রদের কিন্তু কোনোভাবেই গুরুত্ব দেয়নি শেখ হাসিনার সরকার, কিন্তু সেই ছোট ছোট আন্দোলন একসময় দাবানলে পরিণত হয়ে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় পাঠিয়েছে। তাই সচেতন মহলের দাবি, বিএনপির উচিত অবিলম্বে জনগণের দেওয়া গণভোটের রায়কে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। যাই হোক, এবার আমরা একটু আন্দোলনের খবরে আসি। সংসদের ভিতরে বিরোধী দল খুব মনে প্রাণে চেয়েছিল সরকারি দলকে বুঝিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদকে বাস্তবায়ন করতে, গণভোটকে বাস্তবায়ন করতে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে তারেক রহমান নির্বাচনের আগে তিনি বেশ কয়েক জায়গায় গিয়ে দলীয় নেতাকর্মীদেরকে বললেন যে তোমরা হাতে ভোট দিবা। তিনি তার নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করলেন। যদিও বিএনপির অনেক নেতাকর্মীকে আমরা শুনেছি তারা নাতে ভোট দিতে বলেছে, কিন্তু তারেক রহমান বেশ কয়েক জায়গায় বলেছেন যে হাতে ভোট দিন। হয়তো তারেক রহমানের এই কথার প্রতি মানুষ আস্থা রেখে পরে ভোট দিয়েছে বিএনপিকে। সেই বিএনপি এখন ক্ষমতায় আসার পরে নানা রকম ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে মিথ্যা কথার ফুলঝুরি ছড়িয়ে সেটাকে এখন পাশ কাটিয়ে যেতে চাচ্ছে। জুলাই সনদ সম্পর্কে তারা একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে, সংসদে বলে দিয়েছে যে এটা আর পাশ করা হবে না। জুলাই সনদ বলতে কিছু নাই। আমরা জানি না এটাকে ইমানদারি বলে কিনা। বিএনপির নেতাকর্মীরা তারা অবশ্য জামাতকে বিভিন্ন সময় মুনাফেক বলে গালি দিয়ে থাকেন। জামাতকে তারা বলেন যে মুনাফেকের রাজনীতি করে। তো জামাতের ওইটা যদি মুনাফেকি হয়, তাহলে এই যে সরাসরি জনগণের সাথে জনগণকে বলা হলো হাতে ভোট দাও, আর জনগণের ভোট নিয়ে সেটাকে এখন পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে এবং সংসদে বলা হচ্ছে এটা তারা পাশ করবে না। এটা নাই, গণভোট বলে কিছু নাই, সংস্কার পরিষদ বলে কিছু নাই, ওগুলো তারা মানবে না, কিচ্ছু মানবে না। তারা একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে। আন্দালিব রহমান পার্থের কথা অনুযায়ী সেটা বোঝা গেছে। সালাউদ্দিন আহমেদ তো দীর্ঘদিন ধরে বলেই যাচ্ছে
সুতরাং এটা বিরাট ইমানদারির লক্ষণ, সবচেয়ে বড় ইমানদারির লক্ষণ এটা। এখন বিএনপির কেউ কেউ সালাউদ্দিন আহমেদকে বিরাট কিছু ভাবতে শুরু করেছে, বলছে সালাউদ্দিন আহমেদের সাথে বিরোধী দলের 68 জন পারবে না, এক সালাউদ্দিনই যথেষ্ট, সালাউদ্দিন আহমেদ এই সেই। হ্যাঁ ভাই, এটা আপনিও চেষ্টা করেন, আপনিও হতে পারবেন, কারণ চোখে মুখে মিথ্যা কথা বললে আপনাকে কে হারাবে? আপনি 1000 জন মানুষের সামনে একটা কথা বলেই বলবেন যে আমি বলি নাই, না আমি বলি নাই, আপনার সুপায় তো আল্লাহ 2 হার দিছে। এই হার 2 অনেক বড় মূল্য। আপনি যদি বলেন যে এটা বলি নাই, আমি প্রমাণ কর আমি কোথায় বলেছি, প্রমাণ দেওয়ার পরে বলবেন না ওটা আমার ভয়েস না, ওটা তো এআই দিয়ে বানানো। যখন ফ্যাক্ট চেকার বলবে যে এআই দিয়ে নয় এটা আপনার, তখন বলবে ওই সময় আমি হুঁশে ছিলাম না। আপনিও বলতে পারবেন, আপনি চেষ্টা করেন। যারা সালাউদ্দিন আহমেদকে খুব প্রশংসা করছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদ তার নিজেকে কোথায় নামিয়ে ফেলেছেন ইতিমধ্যে, এইটুকু বোঝার ক্ষমতা যদি আপনাদের থাকতো তাহলে আপনারা এই কথাগুলো বলতেন না। ভাই, মিথ্যা দিয়ে অনেক বড় আওয়াজ করা যায়, মিথ্যা কথা বললে অনেক বড় আওয়াজ করা যায়। এই বিষয়ে তো সংসদে কোনো আলোচনাই হবার কথা নয়। এখানে স্বাক্ষর করেছে তো বিএনপি, তাহলে আবার কেন আলোচনায় আনা হলো? আবার আইনমন্ত্রী বললেন যে ঠিক আছে এই বিষয়ে আমরা আলোচনা করব, তাহলে আপনি ওখানে মদিনা সনদ রাখেন, ওখানে রুশো রাখেন, ওখানে এই রাখেন সেই রাখেন, কেন রে ভাই? এখন এত কিছু এখানে কেন? এটা যখন স্বাক্ষর করেছিলেন তখন কি বুঝে শুনে স্বাক্ষর করেছিলেন না? নাকি ওই হাফিজউদ্দিন আহমেদের ওই কথাই সত্য যে জনগণ ভোট দিত না, এই জন্য জনগণের ভোট নেবার জন্য পরিষ্কার করে বলেই দিয়েছে? এটাও তো মনে হয় বিরাট ইমানদারের কথা না, ইমানদারির লক্ষণ, তাই না? আবার ছাত্র শক্তির কেউ কেউ দেখছি জামাত আমিরকে সমালোচনা করছেন। জামাত আমির নাকি সংসদে সরকারি দলের সাথে মিলে তারা সংবিধান সংস্কার পরিষদের আলোচনা চেয়েছেন, ওই যে মুলতবি প্রস্তাবটা করেছিলেন যার উপরে আলোচনা হলো। মানে বোঝার ঘাটতি হলে যা হয়। জামাত আমির কিন্তু ওখানে যেটা পরিষ্কার করে বলেছে যে এটা সংবিধান সংস্কার পরিষদের আলোচনা। এটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেছেন যে মাননীয় স্পিকার, এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। কোন বিষয়ে? সংবিধান সংস্কার বিষয়ে। জামাত ইসলাম তো সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কার চায়, সেই বিষয়ের উপরেই মুলতবি প্রস্তাব এনেছিলেন। আনার পরে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যখন সংসদে সরকারি দল এটাকে ল্যাপস করে দিল, তখন জামাত আমির কি করলেন? আজকে তারা কিন্তু ওয়াকআউট করেছে, বিরোধী দল বলেছে যে না, যেহেতু তারা জনগণের সাথে প্রতারণা করলেন, গাদ্দারি করলেন, সুতরাং আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথেই এর সমাধান হবে। আগামীকাল থেকে আন্দোলনে যাচ্ছে 11 দল। বারবার জামাত ইসলাম বলে আসছে যে আমরা সংবিধান সংশোধন নয়, আমরা এসেছি এখানে সংস্কার পরিষদ গঠন করে সংবিধানের আমল পরিবর্তন করতে। ছাত্র শক্তির কেউ কেউ না বুঝে এটার সমালোচনা করা শুরু করেছে যে না, তিনি সংবিধান সংশোধনের কথা বলছেন। কোথায় দেখেছেন ভাই? আগে একটু জানেন, একটু পড়েন, মূল বিষয়টা জানার পরে, ডিটেলস জানার পরে তারপরে এগুলোতে মন্তব্য করতে হয় বা সমালোচনা করতে হয়। তো বিএনপির লোকজন কোন জায়গায় কাকে প্রশংসা করতে হবে এটুকু তারা, এই বোধটুকু তাদের নাই। সালাউদ্দিনের এই স্ট্যান্ডবাজিকে সুপার জোরে তিনি যে একটা অসত্যকে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, বিতর্ক উস্কে দিচ্ছেন, এটা তো বিতর্ক এখানে কিছুই করার বিষয় না, এটা তো আলোচনার বিষয় ছিল না। সেইখানে তিনি ইনিয়ে বিনিয়ে এখান থেকে একটু ওখান থেকে একটু এনে এনে এটাকে একেবারে পুরা বিতর্কিত করে ফেলেছেন। আইনজীবীরা যা করে, তিনি কিন্তু উকিল মানুষ, উকিলদের কাজই হচ্ছে এটা। একটা একেবারে জলজান্ত সত্য একটা ঘটনাকে দেখেন না, আবু সাইদকে বলা হচ্ছে যে আবু সাইদের হাতে তো লাঠি ছিল, মানে এটাকে বিতর্কিত করার পাই তারা আর কি, মানবো না, যার কারণে ওইটাকে বিতর্কিত করতে হবে। এরকম মানে এই ধরনের কাজেই তারা প্রশংসা করে। আরেকটা জিনিসে তারা প্রশংসা করছে, খুব ভাইরাল করার চেষ্টা করছে যে জাইমা রহমান, প্রধানমন্ত্রীর মেয়ে, তিনি ভিআইপি লাউঞ্জে, সংসদের ভিআইপি লাউঞ্জে যখন সবাই আলোচনা করছে সংসদের ভিতরে, তখন তিনি গভীর অধ্যয়ন করছেন। এটি ভালো। তো এইটাকে প্রশংসায় আপনি ভাসাচ্ছেন, তেলাইয়ে একেবারে শেষ করে দিচ্ছেন। দুদিন আগে বিএনপির অফিসের সামনে যে ছেলেটা এসে অফিসের ভিতরে ঢুকতে না পেরে কান্না করতে করতে, তার কান্না কি দেখেছেন? আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায় নাই, আপনার হৃদয় গলে নাই, ওইটা গলাতে পারে নাই। এই বিষয়ে কই আপনাদের কোনো উচ্চবাচ্য তো দেখলাম না। ছেলেটা যে তার দলীয় পার্টি অফিসের ভিতরে ঢুকতে না পেরে এইভাবে কান্না করে এখান থেকে ফিরে গেল, তখন কি আপনারা আপনাদের এই যে তেল, নাকি ওখানে কোনো স্বার্থ নাই? ওইখানে তেল মারলে পরে তো আপনার সাদাবাজি করতে পারবে না। আপনি যে সাদাবাজি করেন ওইটা তো আপনার কেউ পাশে এসে দাঁড়াবে না। ওই ছেলের তো ক্ষমতা নাই আপনাকে সহযোগিতা করার। আপনি তো প্রধানমন্ত্রীকে বা তার পরিবারকে আপনি তেলাচ্ছেন, কারণ আপনার উদ্দেশ্য আছে। আপনি যে চাঁদাবাজি করছেন, এই চাঁদাবাজিকে যাতে প্রোটেক্ট দেয় কেউ, এটার জন্য। ইতিহাসের স্রোতধারা থামিয়ে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা। এটা রাজনীতি জামাত শিবির একটা বাজিমাত বলা যায়। দর্শক, ইতিহাসের ধারাবাহিকতা হচ্ছে যে জামাতের আমির যিনি হবেন তাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে, তাকে রাজাকার বলা হবে। জামাত মানে রাজাকার, আর জামাতের আমির মানে তো নিশ্চিত রাজাকার। এবং রাজাকারের যে কাল্পনিক চরিত্র, সেখানে জামাতের আমির এই ভারতের দালালদের কাছে সবসময় থাকে, এবং এটা থাকার কথা। কারণ ভারতের দালালরা যদি জামাতের আমিরকে রাজাকার না বলে, এটা আবার কেমন দালাল? এবং রাজাকার আমিরের যত চিত্র আঁকা হয়, যেমন এই ভারতের দালালদের যদি আপনি কোনো ব্যঙ্গচিত্র আঁকতে দেন, এবং এই যে পয়লা বৈশাখে যে ভারতের
থেকে ইম্পোর্ট করা যে মঙ্গল শোভাযাত্রা, যেটা আবার আরেক নব্য ভারতের দালাল সংস্কৃতি মন্ত্রী নিতে চৌধুরী ফিরিয়ে আনছেন। দেখি হেফাজত, জামাত, চরমোনাই, ইসলামী দলগুলো কি করতে পারে, এটা ঠেকাতে পারে কিনা। সেই মঙ্গল শোভাযাত্রায় যদি কোনো অশুভ প্রকৃতির প্রতিকৃতি আঁকা যায়, ছবি আঁকা যায় বা মোটিভ রাখা যায়, তাহলে জামাতের আমিরের ছবি রাজাকার হিসাবে, হায়না হিসাবে তাদের কাছে থাকার কথা। তো জামাতের আমিরের ইতিহাসই এটা, জামাতের আমির যিনি হবেন তাকেই রাজাকার বানানো হবে। তাতে অধ্যাপক গোলাম আজম হোক, দেখেন আল্লামা সাইদ আবুল আলম মওদুদী তো বাংলাদেশের না, তার সাথে তার বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার কোনো সম্পর্ক নেই, কারণ তিনি বাংলাদেশী না। তাকেও বাংলাদেশের অনেক কিন্তু রাজাকার মনে করে, কারণ তিনি জামাত। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, মানে আপনি যার কথাই বলেন যে এটা রাজা, জামাতের আমির মানে কি রাজাকার। তো দর্শক, সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমান ইতিহাসের এই যে রাজাকারীয় স্রোতধারা বা ট্যাগিং এর যে স্রোতধারা, এটা পাল্টে দিয়েছে। এটা বিরল। কি আমিরে জামাত তিনি বলছেন যে আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো দিস ইজ ফর দি ফার্স্ট টাইম যে জামাতের আমির নিজেকে মুক্তিযুদ্ধ পরিবার বা মুক্তিযোদ্ধা এদের সাথে রিলেট করে বক্তব্য দিচ্ছেন এবং এটাকে গ্লোরিফাই করছেন, এবং এই বক্তব্য দিচ্ছেন ইন্টারেস্টিংলি সংসদে। রাস্তাঘাটে এর আগে বিভিন্ন জায়গায় এই বক্তব্য আমিরে জামাত দিয়েছে, কিন্তু সংসদে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে ঘোষণা দেয়া। এবং আজকে জামাতের আমিরও মুক্তিযোদ্ধা প্রোডাক্ট, মুক্তিযুদ্ধ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটা তো ইতিহাসের স্রোত দ্বারা বদলে যাওয়া। রাজাকারী সিলসিলা আমির জামাত থামিয়ে দিয়েছেন। রাজাকার জামাতের কোনো আমির ছিলেন না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।